গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, রূপসা কলেজ, খুলনা। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রের ৪র্থ অধ্যায় থেকে বাফার দ্রবণ এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো আমরা প্রথমেই দেখি বাফার দ্রবণ কাকে বলে। যে দ্রবণে সামান্য পরিমাণে অ্যাসিড কিংবা ক্ষার যোগ করলেও পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ পিএইচ এর মান স্থির থাকে, সেই দ্রবণকে বলা হয় বাফার দ্রবণ। আমরা নর্মালি জানি যে কোনো দ্রবণের মধ্যে অ্যাসিড যোগ করলে যেহেতু সেই দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেড়ে যায়, কাজেই পিএইচ এর মান কিন্তু কমে যাওয়ার কথা। আবার যদি ক্ষার যোগ করা হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যায়, সে কারণে পিএইচ এর মানটা বেড়ে যাওয়ার কথা। কিন্তু বাফার দ্রবণ হচ্ছে এমন একটি দ্রবণ যে দ্রবণের মধ্যে সীমিত পরিমাণে বা সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান কমে না, কিংবা ক্ষার যোগ করলে পিএইচ এর মান বাড়ে না, অর্থাৎ অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না। প্রধানত আমরা দেখি যে দুর্বল অ্যাসিডের সাথে যদি যোগ করা হয় ওই অ্যাসিডেরই একটি লবণ, তাহলে সেই দ্রবণটি বা সেই মিশ্রণটি একটি বাফার দ্রবণ হতে পারে। অথবা যদি আমরা দুর্বল ক্ষারকের সাথে ওই ক্ষারকেরই কোনো লবণ যোগ করে দ্রবণ তৈরি করি বা মিশ্রণ তৈরি করি, তাহলে সেটিও বাফার দ্রবণ হিসেবে কাজ করতে পারে। তাই আমরা বলবো বাফার দ্রবণ দুই প্রকার, অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ। যেমন প্রথমটি হলো অম্লীয় বাফার দ্রবণ, কারণ এখানে রয়েছে একটি দুর্বল অ্যাসিটিক অ্যাসিড এবং তার লবণ সোডিয়াম অ্যাসিটেট। তো যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট দিয়ে কোনো দ্রবণ তৈরি করি তাহলে সেটি বাফার দ্রবণ হিসেবে কাজ করবে। যেহেতু এর মধ্যে অ্যাসিড রয়েছে সেজন্য এটি হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। তেমনি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো একটি দুর্বল ক্ষারক এবং তার লবণ হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তো যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে যোগ করি অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে সেটিও হবে একটি বাফার দ্রবণ, সেটি ক্ষারীয় বাফার দ্রবণ, কারণ সেখানে একটি ক্ষার রয়েছে। তো আমরা এখন দেখব যে বাফার দ্রবণ এই যে পিএইচ এর মানটাকে স্থির রাখছে, অর্থাৎ ওই দ্রবণের মধ্যে অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান কমছে না, কিংবা ক্ষার যোগ করলে পিএইচ এর মান বাড়ছে না, সেটি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, অর্থাৎ বাফার ক্রিয়া যেটা আমরা বলি সেটা আমরা এখন দেখব কিভাবে বাফার দ্রবণ তার পিএইচ এর মানটাকে স্থির রাখে। আমরা প্রথমে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনা করি। সেক্ষেত্রে আমরা অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট দ্বারা তৈরি বাফার দ্রবণটি বিবেচনা করি। আমরা অম্লীয় বাফার দ্রবণ বিবেচনা করছি যেখানে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট। আমরা ধরে নিচ্ছি যে এই পাত্রের ভিতরে বাফার দ্রবণটি রয়েছে, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিড রয়েছে। আমরা জানি যে অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, কাজেই এটি আংশিক আয়নিত অবস্থায় আছে। অ্যাসিটিক অ্যাসিড ভাঙলে আমরা জানি যেটা হয় অ্যাসিটেট এবং হাইড্রোজেন আয়ন। সোডিয়াম অ্যাসিটেট যে লবণটি সেটি কিন্তু সম্পূর্ণ আয়নিত অবস্থায় আছে। সোডিয়াম অ্যাসিটেট ভেঙে তৈরি হয়েছে অ্যাসিটেট এবং Na+। তো আমরা আগে জেনে নিব যে এই বাফার দ্রবণের মধ্যে প্রকৃতপক্ষে কোন কোন উপাদান আছে। আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিটেট আয়ন আছে, হাইড্রোজেন আয়ন আছে, সোডিয়াম আয়ন আছে এবং অ্যাসিটিক অ্যাসিড আছে, কিন্তু এটা নেই, সোডিয়াম অ্যাসিটেট নেই, এটা সম্পূর্ণ আয়নিত হয়ে গেছে। তাই আমরা বলবো যে এই দ্রবণের মধ্যে রয়েছে অ্যাসিটেট আয়ন, H+ আয়ন, Na+ আয়ন এবং অ্যাসিটিক অ্যাসিড। এখন যদি আমরা এই দ্রবণের মধ্যে সামান্য পরিমাণে অ্যাসিড যোগ করি, অর্থাৎ H+ যোগ করি, তাহলে পিএইচ এর মান কিভাবে স্থির থাকে। আমাদের মনে রাখতে হবে এই দ্রবণের মধ্যে যে H+ আছে সেটি যদি অপরিবর্তিত থাকে বা স্থির থাকে তাহলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা জানি যে পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। যদি H+ এর ঘনমাত্রা স্থির থাকে তাহলে পিএইচ এর মানও স্থির থাকবে। আমরা এখন দেখব যে এই দ্রবণের মধ্যে যদি যোগ করা হয় H+, অর্থাৎ অ্যাসিড যোগ করা হয়, তাহলে পিএইচ এর মানের কেন পরিবর্তন হবে না। আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে রয়েছে অ্যাসিটেট আয়ন, যেটি এই H+ কে প্রশমিত করে ফেলবে। কাজেই যদি আমরা এই দ্রবণের মধ্যে যোগ করি H+, অর্থাৎ অ্যাসিড যোগ করি, তাহলে দ্রবণের মধ্যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়বে না, কারণ এই দ্রবণের মধ্যে রয়েছে অ্যাসিটেট আয়ন, যে অ্যাসিটেট আয়ন H+ এর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে অ্যাসিটিক অ্যাসিড। এক্ষেত্রে এই বিক্রিয়াটি হবে। আমাদের মনে রাখতে হবে যে যৌগটি তৈরি হবে
সেটি যেন আবার বিয়োজিত না হয়ে যায়। আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড খুবই সামান্য পরিমাণে বিয়োজিত হয়, কাজে এক্ষেত্রে H+ সম্পূর্ণ প্রশমিত হবে এবং পিএইচ এর মানটা স্থির থাকবে। এবার আমরা আসি, যদি এই দ্রবণের মধ্যে ক্ষার যোগ করা হয় অর্থাৎ OH- যোগ করা হয়, তাহলে পিএইচ এর মানের কি পরিবর্তন ঘটতে পারে আমরা দেখি একটু। আমরা দেখতে পাচ্ছি যে এই দ্রবণের মধ্যে রয়েছে অ্যাসিটেট H+, Na+ এবং অ্যাসিটিক অ্যাসিড। যদি এর মধ্যে যোগ করা হয় হাইড্রোক্সাইড আয়ন অর্থাৎ যদি ক্ষার যোগ করা হয়, তাহলে সে যুক্ত হতে পারে পজিটিভ যে আয়নগুলো আছে যেমন H+, Na+। এখন কোনটির সঙ্গে যুক্ত হবে সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মনে রাখতে হবে যে OH- যদি যুক্ত হয় Na+ এর সাথে, তাহলে তৈরি হবে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা জানি যে তীব্র ক্ষার কখনো দ্রবণে একত্রিত থাকে না, অর্থাৎ আয়নিত অবস্থায় থাকে। তার মানে হলো এই দ্রবণের মধ্যে যদি আমরা OH- যোগ করি বা ক্ষার যোগ করি, তাহলে Na+ এর সঙ্গে সে যুক্ত হবে না। তাহলে বাকি থাকলো কি? আর থাকলো হচ্ছে H+, যেটা পজিটিভ একটা আয়ন। কাজে এক্ষেত্রে এই বিক্রিয়াটি ঘটবে। এখানে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে যখন OH- বাফার দ্রবণের ভিতরের H+ কে প্রশমিত করে ফেলছে, তখন কিন্তু পিএইচ এর মানটা বেড়ে যাওয়ার কথা। তাহলে আমরা দেখবো এখন যে কেন পিএইচ এর মানটা বাড়ে না। এর কারণ হলো, যেহেতু এই দ্রবণের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে। আমরা লাসাতেলীয় নীতি অনুসারে জানি যে যদি H+ প্রশমিত হয়ে যায়, তাহলে সাম্য অবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য এই বিক্রিয়াটি ডান দিকে অগ্রসর হবে। অর্থাৎ যতগুলো H+ OH- দ্বারা প্রশমিত হবে, ঠিক ততগুলো H+ তৈরি হয়ে যাবে এই বিক্রিয়ার মাধ্যমে। ফলে আমরা দেখব যে OH- দ্বারা যতগুলো H+ প্রশমিত হলো, ততগুলো H+ যেহেতু এই বিক্রিয়ার মাধ্যমে আবার তৈরি হয়ে গেল, কাজেই পিএইচ এর মানের কোনো পরিবর্তন হবে না। এক্ষেত্রে এই বিক্রিয়াটি ঘটবে। তাহলে আমরা এই যে কৌশল, এই মাধ্যমে দেখালাম যে বাফার দ্রবণের মধ্যে অ্যাসিড যোগ করলে যেহেতু সেই H+ বাফার দ্রবণের উপস্থিত অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে তৈরি করলো অ্যাসিটিক অ্যাসিড, যেটা খুবই সামান্য বিয়োজিত হয় বা আদৌ বিয়োজিত হয় না বলতে পারি আমরা। সে কারণে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হবে না। আবার একইভাবে যদি OH- যোগ করা হয় বা ক্ষার যোগ করা হয়, তাহলেও দেখা যাচ্ছে যে এই দ্রবণের মধ্যে অর্থাৎ বাফার দ্রবণের মধ্যে যে H+ ছিল, সেই H+ এর পরিমাণ বা ঘনমাত্রা পরিবর্তিত হচ্ছে না। আর যদি H+ এর ঘনমাত্রা পরিবর্তিত না হয়, তাহলে পিএইচ এর মানও ঠিক থাকবে। এভাবেই আমরা দেখাতে পারি যে বাফার দ্রবণের মধ্যে যদি সামান্য পরিমাণে অ্যাসিড কিংবা ক্ষার যোগ করা হয়, তাহলে পিএইচ এর মানে কোনো পরিবর্তন হয় না। তবে খেয়াল রাখতে হবে, যদি আমরা অনেক বেশি পরিমাণে H+ অথবা OH- যোগ করি, তাহলে পিএইচ এর মান অবশ্যই পরিবর্তিত হবে। কারণ তখন দেখা যাবে যে এই দ্রবণের মধ্যে যতগুলো উপাদান রয়েছে যারা H+ কে প্রশমিত করবে, তার থেকে যদি বেশি পরিমাণে H+ যোগ করা হয়, তাহলে দেখা যাবে যে পিএইচ এর মানটা কমে যাচ্ছে বা পরিবর্তিত হচ্ছে। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।